আজ আমাদের আলোচনার বিষয় হলো বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। বয়েল এবং চার্লসের সূত্র নিয়ে আজকে কথা বলবো। স্লাইড অন করলাম। প্রথমে আসি বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে স্থির তাপমাত্রা থাকা লাগবে, নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের যে আয়তন থাকবে সেই আয়তনের উপর যে চাপ প্রয়োগ করব, আয়তন প্রযুক্ত চাপের কি হবে? ব্যস্তানুপাতিক। এখন যদি কোনো গ্যাসের আয়তন ভি হয় এবং তার উপর প্রযুক্ত চাপ যদি পি হয় এবং স্থির তাপমাত্রা যদি টি থাকে, তাহলে ভি, পি এবং টি এর মধ্যে সম্পর্ক টি স্থির, ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p। এটা হচ্ছে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নটি উঠাতে চাই, এই সমানুপাতিক চিহ্ন যদি উঠাতে চাই তাহলে আমার সমানুপাতিক চিহ্নের জন্য লাগে একটা সমান লাগে এবং একটা ধ্রুবক সংখ্যা লাগে। তাহলে সমানুপাতিক ইকুয়াল টু কে একটি সমানুপাতিক ধ্রুবক, তাহলে ভি সমান কে ইন্টু 1/p। এখন পি যদি আগুন করে দেয়, পিভি ইকুয়াল টু কে, তাহলে চাপ এবং আয়তনের গুণফল ইকুয়াল টু কে। কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন যদি প্রথম গ্যাসের জন্য লিখি তাহলে P1 V1 ইকুয়াল টু কে, দ্বিতীয় গ্যাসের জন্য যদি লিখি তাহলে P2 V2 ইকুয়াল টু কে, তৃতীয় গ্যাসের জন্য লিখি P3 V3 ইকুয়াল টু কে। যেহেতু এর বামপক্ষ P1 V1 এবং এর ডানপক্ষ কে, প্রত্যেকটা ডানপক্ষ হচ্ছে কে এবং সেটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে প্রত্যেকটার বামপক্ষ ইকুয়াল টু প্রত্যেকটার বামপক্ষ, তার মানে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ডট Pn Vn ইকুয়াল টু কে। তার মানে আমরা এখান থেকে সূত্র পেতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2, P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা হচ্ছে আমার বয়েলের সূত্রের গাণিতিক রূপ, P1 V1 ইকুয়াল টু P2 V2, যেটা দিয়ে আমরা অঙ্ক করব। এখন আসা যাক বয়েলের সূত্রের লেখচিত্র। যদি আমরা ভি অর্থাৎ পি ভার্সেস ভি অর্থাৎ চাপ বনাম আয়তনের লেখচিত্র করি, চাপ বনাম আয়তনের লেখচিত্র, আমরা এখানে যদি ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু 1/p, চাপ যদি বৃদ্ধি করি তাহলে কি হবে? আয়তন কমে যাবে। একইভাবে পি প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ ভি বৃদ্ধি করলে চাপ কমে যাবে, ভি বৃদ্ধি করলে চাপ কমে যাবে। এখন এই বরাবর আমরা আয়তন বৃদ্ধি করতে থাকলাম আর এই বরাবর হচ্ছে চাপ বৃদ্ধি করতে থাকলাম। প্রাথমিক অবস্থায় যদি আয়তন এই বরাবর এইখানে থেকে, তাহলে ধরে নিলাম চাপ এই বরাবর আছে। এখন আয়তন বৃদ্ধি করে আমরা এইখানে নিয়ে গেলাম, তখন চাপ কি কমে গেল, তখন আয়তন বৃদ্ধির সাথে সাথে চাপ বৃদ্ধি পেল। এইটা হচ্ছে আমার T1 তাপমাত্রায়। এখন যদি তাপমাত্রা বাড়ে তাহলে লেখচিত্রটি উপরের দিকে চলে যাবে, কারণ তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে আয়তন বেড়ে যায়। একইভাবে P ভার্সেস 1/v লেখচিত্র যদি করি, P ভার্সেস 1/v, তার মানে এখান থেকে যদি আমি P সমানুপাতিক 1/v করি তাহলে 1/v বাড়লে P বাড়ে বা 1/p বাড়লে v বাড়ে, 1/p বাড়লে v বাড়ে, 1/v যদি বাড়ে তাহলে একইভাবে p বাড়তেছে, তাই এটা হচ্ছে মূলবিন্দু কোণী সরলরেখার সমীকরণ। এখন যদি করি PV বনাম প্রেসার অথবা PV বনাম আয়তন লেখচিত্র, কারণ আমরা যদি P গুণ V অর্থাৎ চাপ গুণ আয়তনের গুণফল একটি ধ্রুবক সংখ্যা, তাহলে এদের চাপের মান যতই বাড়াই না কেন অথবা আয়তনের মান যতই বাড়াই না কেন, চাপের মান বাড়লে আয়তনের মান কমে দুইটার গুণফল কি ধ্রুবক থাকবে। একইভাবে আয়তনের মান যদি বাড়াই তাহলে চাপের মান কমে দুইটার গুণফল কি থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে PV ইকুয়াল টু ধ্রুবক। তাই অক্ষ বরাবর যদি PV বসাই আর x অক্ষ বরাবর যদি প্রেসার P বসাই, তাহলে চাপের মান যতই বৃদ্ধি করি না কেন অক্ষ বরাবর PV এর মান কোনো পরিবর্তন হবে না। তাই লেখাগুলো কি
সরলরৈখিক বা এক্স অক্ষের সমান্তরাল। আর এই পিভি বনাম অর্থাৎ বয়েলের সূত্রের লেখগুলোকে বলা হয় সমতাপীয় রেখ বা আইসোথার্ম লেখ, কেননা এখানে স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, যেহেতু স্থির তাপমাত্রায় তাই হচ্ছে লেকচারটিকে বলা হয় সমতাপীয় বা আইসোথার্ম। এখন একটা ম্যাথ দেখব, বলছিলাম ওখানে P1 V1 = P2 V2 দিয়ে আমরা অঙ্ক করব। কেন বলছে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.312 লিটার আয়তনে কোনো পাত্রে রক্ষিত একটি আদর্শ গ্যাসের উপর প্রযুক্ত চাপ এত কিলো প্যাসকেল থেকে বৃদ্ধি করে এত কিলো প্যাসকেলে প্রয়োগ করা হয়, তবে গ্যাসটির আয়তন কত হবে। বলা আছে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে এত লিটার আয়তনে কোনো পাত্রে, তার মানে এটা হচ্ছে আমার V1 এর মান দেওয়া আছে, একটি আদর্শ গ্যাসের উপর প্রযুক্ত চাপ এত কিলো প্যাসকেল থেকে বৃদ্ধি করে এত কিলো প্যাসকেল প্রয়োগ করা হলো, মানে P1 দেওয়া আছে P2 দেওয়া আছে, গ্যাসটির আয়তন কত হবে, তাহলে V2 নির্ণয় করতে হবে। ওই প্রাথমিক চাপ হচ্ছে P1 18 কিলো প্যাসকেল, শেষ চাপ হচ্ছে P2 984 কিলো প্যাসকেল, আদি আয়তন V1 হচ্ছে এত লিটার, শেষ আয়তন V2 = এত লিটার। তার মানে এখান থেকে তিনটা P1 V1 = P2 V2, সেখান থেকে P1 P2 V1 এর মান দেওয়া আছে, শুধুমাত্র V2 এর মান নির্ণয় করতে হবে। এই যে বয়েলের সূত্র অনুসারে আমরা জানি P1 V1 = P2 V2, এখান থেকে V2 ফ্রি করলাম, করে আয়তন পেয়ে গেলাম, গ্যাসটির আয়তন এত লিটার। এখন দেখব চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়। তার মানে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করার জন্য, এখানে পরিবর্তন মানে কি বৃদ্ধি বা হ্রাস করার জন্য, সেটা কি পরিমাণ হ্রাস বা বৃদ্ধি হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ আয়তন থাকবে গ্যাসটির আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হবে। কারণ ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন যদি V0 হয়, তখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন কি হবে, কারণ এখানে বলছে এত অংশ পরিবর্তিত হবে, এইটুকু হচ্ছে আমার বৃদ্ধির পরিমাণ 1/273 গুণ V0, কারণ এখানে ছিল 1/273 অংশ পরিবর্তিত হবে, কার 1/273 অংশ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনের, তাহলে V0 এর 1/273, যেহেতু আমি তাপমাত্রা পরিবর্তন করছি 1 ডিগ্রি সেলসিয়াস, যদি এখানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করতাম তাহলে θ/273 গুণ V0 হতো, আর যেহেতু আমার আদি আয়তন ছিল V0, তাহলে এখন মোট আয়তন হবে V0 + 1/273 গুণ V0। এখন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে V0 + 2/273 গুণ V0। একইভাবে যদি আমার তাপমাত্রা 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাস নিয়ে যাই, তাহলে তখন আয়তন হবে V0 + 273/273 গুণ 273 কাটা গেল, তাহলে হচ্ছে 2V0। তাই বলছে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা 273 পর্যন্ত বাড়লে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্বিগুণ হবে। এখানে V/273 গ্যাসের তাপ প্রসারাঙ্ক বলে। আগেরটা করছে আমার তাপমাত্রা বৃদ্ধির জন্য, এখন যদি তাপমাত্রা হ্রাস করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন V0, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হবে, জাস্ট এখানে ছিল প্লাস হয়েছিল, এবার কি হবে মাইনাস হবে, এই যে V0 - 1/273 গুণ V0, 1/2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা θ/273 গুণ V0 প্লাস -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কি হবে V0 - 273 ভাগ, অর্থাৎ কি 0 ডিগ্রি হতে হবে। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। অর্থাৎ চাপ স্থিতিতে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা হ্রাস করতে করতে যখন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছানো যাবে তাত্ত্বিকভাবে, তখন গ্যাসটির আয়তন শূন্য হয়ে যাবে। এই তাপমাত্রাটি গ্যাসের পরম শূন্য তাপমাত্রা নামে পরিচিত। তখন একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, গ্যাসের পরম শূন্য তাপমাত্রা কি? তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রায় স্থির চাপে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে।
পরমাণু শূন্য তাপমাত্রা। পরমাণু শূন্য তাপমাত্রার কিছু বৈশিষ্ট্য দেখি। এটি একটি কাল্পনিক ধারণা মাত্র। যেহেতু এই তাপমাত্রার নিচে গ্যাসীয় পদার্থের আয়তন ঋণাত্মক হয়ে যায় বা বৃদ্ধি, সেহেতু এটি তাত্ত্বিকভাবে সর্বনিম্ন তাপমাত্রাকে নির্দেশ করে। এই তাপমাত্রায় কোনো পদার্থই গ্যাসীয় অবস্থায় থাকে না, কারণ এই তাপমাত্রায় পৌঁছানোর পূর্বে গ্যাসের ভৌত অবস্থা তরল বা কঠিনে পৌঁছে যায়। পরমাণু শূন্য তাপমাত্রায় পদার্থের স্থানান্তর গতি ও অবস্থান গতি শূন্য হলে কিছুটা কম্পন গতি থাকে। এই তাপমাত্রা পদার্থের মধ্যে প্রাপ্ত শক্তিকে শূন্য বিন্দু শক্তি বলে। এখন আসি চার্লসের সূত্রের বিকল্প প্রতিবেদন। আমরা বলছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল V0। এখন T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে V1 = V0 প্লাস T1 ভাগ 273 গুণ V0। কারণ ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এইটুকু হচ্ছে আমার বৃদ্ধির পরিমাণ। T/273 গুণ V0 কে বৃদ্ধির পরিমাণ, আর এটা হচ্ছে আমার আদি আয়তন। তাহলে এখন মোট আয়তন হবে আদি আয়তন প্লাস বৃদ্ধিকৃত আয়তন। এখান থেকে যদি আমি V0 কমন নিই তাহলে আসে 1 প্লাস V0 T/273। এখানে লসাগু করলাম 273, তো 273 প্লাস T1। এই T1 টা হচ্ছে আমার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এককে, আর 273 সেটা যদি যোগ করি তাহলে আমরা পাই বড় হাতের T, যেটাকে আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা। এই T1 টা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, আর এই ছোট T1 টা হচ্ছে আমার সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তাহলে আমি V1 = পেলাম T1 ভাগ 273 গুণ V0। একইভাবে অনুরূপভাবে যদি আমি T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাই তাহলে এখানে পাবো T2 ভাগ 273 গুণ V0। তাহলে 1 নং, অর্থাৎ এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। দুটোকে যদি ভাগ করি V1/V2 = T1/T2, আলটিমেটলি আমরা কি পেলাম V1/V2 = T1/T2। তাহলে আমরা যদি লিখি V1/T1 = V2/T2, অর্থাৎ V/T সমান ধ্রুবক বা K, অর্থাৎ এখান থেকে লিখতে হবে V সমানুপাতিক KT। তার মানে এখান থেকে দাঁড়ায় V সমানুপাতিক T, V সমান KT, তার মানে V সমানুপাতিক T। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, যা চার্লসের বিকল্প বিবৃতি নামেও পরিচিত। এখানে একটা ম্যাথ আছে, সেম একই ম্যাথ। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে একটি গ্যাস নমুনার আয়তন এত লিটার। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এত মিলিমিটার মার্কার হিসেবে গ্যাসটির আয়তন কত হবে? এখানে আছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে কি তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার চাপে, চাপের মান দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, গ্যাসের আয়তন হচ্ছে এত লিটার। তখন এখান থেকে T1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিমিটার মার্কার হিসাবে, তার মানে এখানে কি দেওয়া আছে মার্কারি চাপ দেওয়া আছে, তখন P2 দেওয়া আছে, আর গ্যাসের আয়তন কত হবে, তার মানে কি V2 নির্ণয় করতে হবে। যেহেতু এখানে এটা দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, এটা আছে 760 মিলিমিটার মার্কারি চাপ, আমরা জানি 1 অ্যাটমসফিয়ার = 760 মিলিমিটার মার্কারি চাপ। যেহেতু চাপটা একই আছে তাহলে আমরা ধরে নেব কি স্থির চাপে, আর স্থির চাপ প্রাধান্য করে চার্লসের সূত্র অনুসারে। তাই আমরা দেখতে পারি V1/T1 = V2/T2। যদি এখানে 1 অ্যাটমসফিয়ার এবং 760 মিলিমিটার যদি একই রকম না থাকতো, চাপ দুইটা থাকতো, তখন আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করতাম, পরে দেখবো সেটা। তার মানে V1/T1 = V2/T2, তাহলে আলটিমেটলি আমার V2 দরকার। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে তাপমাত্রা কিন্তু সবসময় সেলসিয়াস এককে রাখা যাবে না, সবসময় কি কেলভিন এককে রাখতে হবে। প্রশ্ন যেভাবে দেওয়া থাকুক না কেন আমাকে তাপমাত্রা কি করতে হবে, কেলভিন এককে রাখা লাগবে। এখন আসি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বিজ্ঞানী বয়েল বলছিল স্থির চাপে বিজ্ঞানী বয়েল বলছিল স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক 1/P। স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক 1/P যখন T স্থির। আমরা বিজ্ঞানী চার্লসের কি পেলাম, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক T। প্রথমটা পেলাম V সমানুপাতিক 1/P যখন T স্থির, পরেরটা V সমানুপাতিক T যখন P স্থির। এখন দুইটা সমীকরণ, অর্থাৎ 1 ও 2 নং সমীকরণ যদি আমি গুণ করি তখন কি পাবো, V সমানুপাতিক 1/P × T। এখন এই সমানুপাতিক প্রথম জন্য একটা ধ্রুবক নিলাম K, অর্থাৎ P সমান K × 1/P × T, আর গুণ করে দিলাম PV = KT, PV = KT।
কে টি দিয়ে ভাগ করলাম, পিভি বাই টি ইকুয়াল টু কে, মানে কে একটি ধ্রুবক। একইভাবে প্রথম গ্যাসের জন্য পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কে, দ্বিতীয় গ্যাসের জন্য পি টু ভি টু বাই টি টু ইকুয়াল টু কে। কারণ দুইটার পাম্পকে যদি আমাকে আমি একই রাখি তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এ হচ্ছে আমার বয়েলের-চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। এরকম অঙ্ক আমাদের করা লাগবে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এখন এসে আমরা কিছু একক নিয়ে কথা বলি। আমাদের একটা আছে এসআইটিপি আর একটা আছে এসটিপি। গ্যাসের চাপ এসটিপি তে আছে 1 অ্যাটমসফিয়ার অথবা 101.325 কিলোপ্যাসকেল। এটা প্যাসকেলও লেখা যায় 101.325 × 10⁻³ প্যাসকেল। আর এসটিপি তে হচ্ছে 100 কিলোপ্যাসকেল। তাপমাত্রা এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসটিপি তে অথবা 273 কেলভিন। আর এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা, এটা বলি এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 298 কেলভিন। এটা হচ্ছে 22.4 লিটার এসটিপি তে, এটা হচ্ছে 24.78 লিটার। এখন আসি গ্যাসের আয়তন, কিছু আয়তনের কনভার্সন এবং কিছু চাপের কনভার্সন। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.325 কিলোপ্যাসকেল, 101.325 কিলোপ্যাসকেল ইকুয়াল টু 101.325 প্যাসকেল বা 101.325 × 10⁻³ প্যাসকেল। কারণ কিলোপ্যাসকেল থেকে প্যাসকেলতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। আমরা যদি প্যাসকেল হচ্ছে চাপের একক, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, মানে বলের একক নিউটন, ক্ষেত্রফল একক মিটার স্কয়ার, তাহলে চাপের আরেকটা একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আবার 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 76 সেন্টিমিটার মার্কারি চাপ, তো 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি চাপ। এখান থেকে আমরা আরো একটা একক পেতে পারি, 1 বার ইকুয়াল টু 1 মিলিমিটার মার্কারি, 1 বার ইকুয়াল টু 100 কিলো প্যাসকেল। এখানে তাপমাত্রা একক আছে, টি হচ্ছে কেলভিন স্কেল তাপমাত্রা, এই ছোটটি হচ্ছে সেলসিয়াস স্কেল তাপমাত্রা। অর্থাৎ কেলভিন স্কেল তাপমাত্রার সাথে সেলসিয়াস স্কেল তাপমাত্রার সম্পর্ক হচ্ছে কেলভিন স্কেল তাপমাত্রা ইকুয়াল টু সেলসিয়াস স্কেল তাপমাত্রা প্লাস 273 কেলভিন। এখন এসে আয়তনের কিছু একক। 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার অথবা 1000 ডেমি কিউব, তার মানে ডেসিমিটার কিউব, অথবা 1 লিটার অথবা 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1000 মিলিমিটার অথবা 1000 সিসি অথবা 1000 সেন্টিমিটার কিউব। আর একটা একক হচ্ছে 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻6 মিলিলিটার অথবা 10⁻6 সিসি অথবা 10⁻6 সেন্টিমিটার কিউব। এখন তোমাদের সুবিধার্থে দুইটা প্রবলেম দেওয়া হলো। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক টুকরা কাঁচ সহ কার্বন ডাই অক্সাইড গ্যাসকে একটি 350 ml আয়তনের পাত্রে রাখা হলো। যদি গ্যাসটির তাপমাত্রা চাপ দ্বিগুণ করা হয় তবে গ্যাসের আয়তন কত হবে? মানে কি নির্ণয় করতে বলছে? আয়তন নির্ণয় করতে বলছে। কাঁচটির আয়তন দেওয়া আসলো, মানে একটা আয়তন দেওয়া আসলো, প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটাকে আমরা কেলভিন স্কেলে করে নিলাম। শেষ তাপমাত্রা হচ্ছে আমার 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটাকে কিভাবে আমরা কেলভিন স্কেলে করে নিলাম। এখন যদি প্রাথমিক চাপ যদি P1 হয়, P1 = P হয়, তাহলে পরবর্তী চাপ হচ্ছে P2 = 2P, কারণ এখানে বলা ছিল আয়তন, গ্যাসটির আয়তন ও তাপমাত্রা চাপ কি দ্বিগুণ করা হলো, তাপমাত্রা চাপ দ্বিগুণ করা হলো। এখানে হচ্ছে প্রাথমিক তাপমাত্রা 35 ডিগ্রি হলে তাপমাত্রা এখানে কত 70 ডিগ্রি সেলসিয়াস। কাঁচটির আয়তন 10 মিলিলিটার, তাহলে গ্যাসটির প্রাথমিক আয়তন ছিল, কারণ একটা পাত্রের আয়তন ছিল কত 350 ml আর কাঁচটির আয়তন ছিল 10 ml, তাহলে সেখানে গ্যাস ছিল 340 মিলিলিটার। গ্যাসটির পরিবর্তিত আয়তন হবে B-10, কারণ কাঁচ পাত্রে কিন্তু আমার কাঁচ থেকে যাবে, তাহলে কাঁচের আয়তন পরিবর্তনশীল না, অর্থাৎ গ্যাসটির আয়তন যেখানে B, এখানে আমরা B গ্যাসটির আয়তন নির্ণয় করব। আরো একটা ম্যাথ আছে, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে